বসতে চাই। এসডিজি অ্যাকশন অ্যালায়েন্স নামে একটা সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলোর ছোট্ট জোট, আমরা আমাদের কিছু কাজ গত 4 বছর যাবত বলা যায় প্যান্ডেমিক সময়ের পরবর্তীকালীন সময় থেকেই করছিলাম, এবং এটা একটা ইনফর্মাল জোট, এবং এই জোটের একটা লিঙ্কেই হলো আমি নিজে গ্লোবাল কল টু অ্যাকশন এগেইনস্ট পভার্টি নামে একটা আন্তর্জাতিক সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম আছে। আমরা পৃথিবীব্যাপী একটা উদ্যোগ নিয়েছিলাম যে প্রান্তিক দেশগুলোর অসহায় মানুষগুলো ভ্যাকসিন এক ধরনের অসমতার যখন শিকার হচ্ছিল, তখন আমরা একটা বৈশ্বিক সিদ্ধান্ত নেই, ধনী দেশগুলো বিশেষত WHO এবং WHO কে টার্গেট করে আমরা একটা ক্যাম্পেইন করি। সেই ক্যাম্পেইনটা আমরা শুরু করেছিলাম এই বলে যে প্যান্ডেমিক মোকাবেলা করার জন্য বিজ্ঞানীরা যে সমস্ত নতুন নতুন উদ্ভাবন করছে, টিকা হোক, প্রযুক্তি হোক, চিকিৎসা সামগ্রী হোক, এগুলোকে মেধাসত্ব মুক্ত করার জন্য। এটা কেন মেধাসত্ব মুক্ত করার জন্য? কারণ গোটা পৃথিবী একটা অতিমারির ফলে আমাদের সমস্ত স্বাভাবিক কার্যক্রম পৃথিবীতে বন্ধ হয়ে গেছে, এবং আমরা একটা প্রচন্ড অর্থনৈতিক বিপর্যয়ের দিকে যাচ্ছিলাম। আপনারা একটু আগে আমরা অনেকেই স্মরণ করার চেষ্টা করছিলাম। ওই রকম একটা প্রেক্ষাপটে গ্লোবাল কল টু অ্যাকশন এগেইনস্ট পভার্টি সহ বেশ কয়েকটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান তারা পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স তৈরি করে। এগুলো আসলে এক একটা নাম, মূলত কিছু একটা কাজ করার জন্য, এবং তখন টার্গেট করা হয় যে WHO যে প্রসেসগুলো ইনিশিয়েট করছে ওখানে সদস্য রাষ্ট্রগুলোকে এটা চাপ দেওয়া যে মানবতা বিপন্ন, এখন ভ্যাকসিনগুলোকে অ্যাভেলেবল করতে হবে সব জায়গায়, আর এটার মেধাসত্ব রহিত করতে হবে। কারণ আপনারা জানেন যে WHO এগ্রিমেন্টে যে কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের একটা মেধাসত্ব রয়েছে। এই মেধাসত্বটা চিকিৎসা ক্ষেত্রে অন্য যে কোনো কোম্পানির জন্য এইটা একটা প্রতিবন্ধকতা হয়ে যায় এই ধরনের নতুন আবিষ্কারকে ব্যবহার করে মানব জাতির কল্যাণে পদক্ষেপ নেওয়া। ফর এক্সাম্পল, বাংলাদেশে অনেকেই কিন্তু চেষ্টা করেছিল ভ্যাকসিন তৈরি করার, ওরা দাবি করেছে যে আমাদের সক্ষমতা আছে, আমরা ভ্যাকসিন করতে চাই, কিন্তু আমরা অস্ট্রাজেনেকা সহ অন্যদের কাছ থেকে মেধাসত্ব সংক্রান্ত যে আন্তর্জাতিক চুক্তির কারণে এটা আমরা পাই না। এটা আপনারা জানেন সবাই, তাই না? তখন আমাদের আন্দোলন ছিল যে বৈশ্বিক জায়গাগুলোতে এটা নিয়ে কথা বলবো, কারণ কথা বলাটা খুব জরুরি। আমাদের কথা না বলাটা ন্যায্যতা এনে দেয় এমন অনেক কার্যক্রমকে যেগুলো মানুষ এবং মানবতার বিরুদ্ধে। সুতরাং আমরা বলেছি এটা মানুষ এবং মানবতার বিরুদ্ধে, এবং তখন থেকে এই কাজটা চলছে। পরবর্তীকালে আপনারা জানেন যে বিশ্বসভায় বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, তারা পরিপূর্ণভাবে উইভার করে নাই এখনো, কিন্তু কিছু ক্ষেত্রে আইন শিথিল করেছে যাতে এই দেশগুলো ভ্যাকসিন এবং অন্যান্য জিনিসগুলো পায়। হাউএভার, যেটা আমি বলার জন্য, এইরকম একটা সংকটকাল আমরা যখন অতিক্রম করছিলাম তখন এই জোটটা তৈরি হয়েছে। বাংলাদেশেও আমরা কয়েকটা সিভিল সোসাইটি অর্গানাইজেশন আপনাদের সঙ্গে মত বিনিময় করেছি, নানান সময় খুব অল্প কিছু অবস্থানপত্র তৈরি করেছি, এবং এর ভিত্তিতে আমরা একটা ক্যাম্পেইন করার চেষ্টা করেছি, এবং বৈশ্বিক পরিমণ্ডলে আমরা বলার চেষ্টা করেছি যে বাংলাদেশ সরকার পর্যন্ত একটা ইতিবাচক। আপনারা জানেন যে তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথম বলেছিলেন যে এই ভ্যাকসিনটা ফ্রি দেওয়া হোক এবং মেধাসত্ব রহিত করা হোক, উইভার করা হোক, তাহলে বাংলাদেশে বাড়াতে পারবে। এটা কিন্তু শুরু থেকে উনি বলেছিলেন, কিন্তু পৃথিবী জুড়ে এখন কর্পোরেট সাম্রাজ্য এত শক্তিশালী যে ব্যবসায়ীরা আমাদের কথা শোনে না। ফলে যেটা হয়েছে, যে সমস্ত বহুজাতিক কোম্পানি, ফাইজার, মডার্না সহ এই কোম্পানিগুলো, তারা এই দুর্যোগ পিরিয়ডে সবচাইতে বড় ধনী কোম্পানি, এটা আমরা সবাই জানি। এইরকম একটা প্রেক্ষাপটে আমরা স্বাস্থ্য অধিকার নিয়ে আরো কিছু কার্যক্রম করা যায় কিনা এরকম ভাবছি, এবং সেই আলোকে গত বছর আমরা একটা ছোট্ট জরিপ করে একটা অবস্থানপত্র তৈরি করেছি। নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা বলছি যে ভ্যাকসিন বৈষম্যের ক্ষেত্রে যে করণীয়গুলো, সেটা তো সময়টা আমরা কাল পর্বটা শেষ করেছি, কিন্তু এটা একটা এক্সপোজ করে দিয়েছে। আপনারা জানেন যে
কোভিড আমাদের বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থাকে একদম খুলে দিয়েছে চরিত্রটা, এটা কত ভঙ্গুর। তো এই ভঙ্গুর যে বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থা, সেটা বাংলাদেশের ক্ষেত্রেও একই রকম সত্যি। আমরা যদি মনে করার চেষ্টা করি 2021, 22, 23-এ আমাদের স্বাস্থ্য সংকট কিরকম তীব্র হয়েছে, কিন্তু বাংলাদেশ একটা রেজিলিয়েন্স তৈরি করার জন্য সবসময় চেষ্টা করেছে। আমরা এখনো মনে করি যে বাংলাদেশের সুযোগ রয়েছে এমন একটা নতুন স্বাস্থ্য ব্যবস্থার দিকে যাওয়া, যেখানে প্রত্যেক মানুষ তার হেলথ অ্যাজ এ রাইট সেটা ভোগ করতে পারবে। এটা ভিত্তিটা কি? ভিত্তিটা হলো, আপনারা জানেন যে গত বছর 2023-এ আরেকটা জাতিসংঘের হাই লেভেল মিটিং হয়েছে নিউ ইয়র্কে, গত বছর 23 তারিখ, এবং সেইখানে একটা সিদ্ধান্ত পুনরায় আলোচনা হয়েছে এবং কমিটমেন্ট করেছে সবাই যে 2030 সনের মধ্যে গোটা পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্য, ইউনিভার্সাল হেলথ কভারেজ ফর অল, এটা নিশ্চিত করবে সকল দেশ, এবং বাংলাদেশও অঙ্গীকার করেছে এটা নিশ্চিত করবে ইউনিভার্সাল হেলথ কভারেজ। এটা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার একটু সময় নিয়ে বলেছে 2032-এর মধ্যে আমরা ইউনিভার্সাল হেলথ কভারেজ বাংলাদেশ নিশ্চিত করব। বাংলাদেশের কতগুলো সুবিধা আছে, অসুবিধা আছে। আমরা জানি যে বাংলাদেশে একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, একটা অবকাঠামো তৈরি হয়েছে, এবং এই জায়গায় আমাদের একেবারে গ্রাম পর্যায়ে আপনি বসেন যেভাবে আছেন এভাবেই বসেন। হ্যাঁ, এই যে বুঝতে পারছেন, হ্যাঁ সংসদে এবং জাতীয় পর্যায়ে টারশিয়ারি লেভেলে প্রচুর হেলথ সার্ভিস ফ্যাসিলিটি তৈরি হয়েছে, কিন্তু আমাদের মানুষ যারা রোগী, যারা উপকারভোগী, তারা এই স্বাস্থ্য ব্যবস্থার সুফলটা পাচ্ছে না। আমরা কিছু ছোট ছোট জরিপ করে দেখেছি, আমাদের প্রান্তিক মানুষ যারা দূরে থাকে, চরাঞ্চলে থাকে, যারা পাহাড়ে থাকে, এবং যারা দরিদ্র মানুষ যারা বস্তিতে থাকে, তারা আসলে তাদের এই প্রাথমিক স্বাস্থ্যের অধিকার নিশ্চিত হচ্ছে না। কারণ আমাদের দেশে ব্যাপক বেসরকারীকরণের ভেতর দিয়ে প্রক্রিয়াটা চলছে। পাশাপাশি আমাদের দেশে আমাদের পাবলিক ফান্ডিং এর ভিত্তিতে প্রচুর হসপিটাল তৈরি হচ্ছে, যেগুলোকে আরো কার্যকরভাবে কিভাবে ব্যবহার করা যায় সেইটা নিয়ে আমরা দাবি করছি। আমার সূচনা বক্তব্যটা হলো এটা যে আমরা একটা ছোট সিভিল সোসাইটি অ্যালায়েন্স জোট, এই জোটটা আগামী 3 বছর যাবত আমরা একটা ক্যাম্পেইন করতে চাই। আপনাদের পরামর্শ আমাদের এখানে প্রয়োজন। যতটা না আমরা জানান দেওয়ার জন্য বসছি, তার চেয়ে বেশি হলো আমাদের যারা অনেকেই পরিচিত পরামর্শ নেওয়া যে ক্যাম্পেইনটা কেমন হওয়া উচিত, মিডিয়া এনগেজমেন্টটা কেমন হওয়া উচিত। আমরা ছোট ছোট এনজিওরা, ছোট ছোট সামাজিক প্রতিষ্ঠানগুলো কি করতে পারি, আপনাদের মতামতগুলো আমরা শেষে আপনাদের কাছ থেকে দেব। তা আমি শুরুতে এটা বলছি যে আমাদের 2023-এর যে সর্বশেষ ইউএন হাই লেভেল মিটিং এর যে রেজুলেশন, এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও আমরা যেটা বলেছি, এর ভেতর দিয়ে আমাদের পক্ষে সম্ভব আগামী 2030 কিংবা 32 যাই বলি, এর মধ্যে সকল মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে। আমরা যদি এটা শুরু করি আমাদের ইউনিয়ন গ্রাম পর্যায় থেকে, আমাদের প্রায় 14,500 কমিউনিটি হেলথ ক্লিনিক রয়েছে, আপনারা জানেন, এবং সরকারের লক্ষ্য রয়েছে এটাকে 18,000 ক্লিনিকে পরিণত করবে। আমাদের যে পরিমাণ গ্রাম আছে, এই গ্রামগুলো সবগুলো কভার করা যাবে না, কিন্তু 2-3টা গ্রামের একটা ক্লাস্টার দিয়ে একটা এরকম কমিউনিটি হেলথ ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক মানুষের কাছে কিছু সেবা দেওয়া সম্ভব। এছাড়া আমাদের পরের স্তরে আছে প্রায় 3800 ইউনিয়ন হেলথ সেন্টার, যদিও আমাদের ইউনিয়ন পরিষদের সংখ্যা প্রায় 5000-এর কাছাকাছি, 4800 কত। তো এটা আমাদের আরেকটা সুযোগ, প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ের হেলথ সেন্টারকে আমরা একটা পরিপূর্ণ প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের জায়গা পরিণত করতে পারি। তাহলে আমাদের কমিউনিটি হেলথ সেন্টার, ইউনিয়ন পর্যায়ে আমাদের ইউনিয়ন হেলথ সেন্টার, এবং টারশিয়ারি লেভেলে উপজেলায় অধিকাংশ জায়গায় 50 বেডের সরকারি হসপিটাল রয়েছে, এবং পরবর্তীতে জেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে। সুতরাং আমাদের স্তরে স্তরে কাঠামোগত একটা প্রস্তুতি রয়েছে,
আমাদের ডাক্তারের স্বল্পতা আছে, নার্সের স্বল্পতা আছে, আমাদের টেকনোলজি স্বল্পতা আছে। এগুলো আমরা কিভাবে দূর করতে পারি, তার জন্য আমাদের এখানে কিছু প্রস্তাব আছে। আমরা সরাসরি আমাদের এই প্রস্তাবগুলোর জায়গাটায় চলে যেতে চাই, মানে সময়ের স্বার্থে। আমি আমার পাশে আছে আমিনুজ্জামান মিলন, তিনি আমি আব্দুল্লাহ, আমি নোয়াখালীতে থাকি। এনআরডিএস বলে একটা প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান, আর এসডিজি অ্যাকশন অ্যালায়েন্সের আমি জাতীয় সমন্বয়কারী। আমাদের এইটা একটা ছোট্ট গ্রুপ, আরো কয়েকজন আছে, আমরা সেটা বলবো। তো আমি এটা জাতীয় সমন্বয়কারী হিসেবে এই আজকে আপনাদের আহ্বান। আপনাদের প্রোগ্রামটা কি নরমালি কি আপনারা এনআরডিএস এর সৌজন্যে করতেছেন নাকি আপনারা যেটা বলে এসডিজি সৌজন্যে করতেছেন? এসডিজি অ্যাকশন অ্যালায়েন্স। ওকে, আমাদের যে কমিশন করে গিয়েছে, আমি যে পরিচয়টা দিতে বলেন, এটা পাশের পরিচয়গুলো কথা অন্য দিকে ঘুরে গেছে, নামগুলো জানা দরকার। আচ্ছা, আমি একটু বলে রাখি, এইটা হলো যে আমরা যে জোটটা, এটা খুবই লুজ একটা প্ল্যাটফর্ম। এইটা নিজে এখনো কোনো শক্তিশালী প্ল্যাটফর্ম না। এনআরডিএস একটা আঞ্চলিক এনজিও, আমাদের সামর্থ্য রয়েছে এবং আমরা একটা সেক্রেটারিয়েট সুবিধা দিয়ে থাকি। এইটা হলো আমাদের দিক। তো আমি আরো আলোচনা করা যাবে, আমরা একটু আমাদের আজকের জায়গাটায় চলে যাই। তো আমি জামালকে অনুরোধ করছি যদি পরিচয় আমরা দেবো ভাই, আমরা মতামতটা গুরুত্বপূর্ণ।